নির্বাচনী সংস্কার হয়ে গেলে রোডম্যাপ, বললেন প্রধান উপদেষ্টা। ভারতের কাছে ফেরত চাওয়া হবে হাসিনাকে। অন্তর্বর্তী সরকারকে যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন, জাতীয় ঐক্যের রূপরেখা তুলে ধরার প্রত্যাশা। দেশ টিভির এমডি আরিফ শুধু কানাডায় পাচার করে 500 কোটি টাকা, রয়েছে প্রতারণার অভিযোগ। জুলাই আগস্ট গণহত্যা মামলা, সাবেক 10 মন্ত্রীসহ 14 জনকে কাল তোলা হবে ট্রাইব্যুনালে। রাজনৈতিক দুর্বৃত্তায়নে অর্থনৈতিক সূচকে পিছিয়ে বাংলাদেশ, কেন্দ্রীয় ব্যাংকে বাস্তবভিত্তিক নীতি গ্রহণের পরামর্শ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21-এর সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, এবার মিস ইউনিভার্সে মুকুট পরলেন ডেনিশ সুন্দরী ভিক্টোরিয়া থেলভিগ। নির্বাচন অনুষ্ঠানে উদ্যোগের পাশাপাশি সংস্কারের কাজকে সহজ করতে জনগণের সহায়তা কামনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন নিয়ে একটি মহল বিশেষ উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে। পতিত স্বৈরাচার হাসিনাকে ভারতের কাছে ফেরত চাইবে সরকার। মেহেদী হাসানের রিপোর্ট। শেখ হাসিনার স্বৈরশাসনের পতনের পর গত 8 আগস্ট শপথ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নানা প্রতিকূলতার মধ্য দিয়ে সরকারের 100 দিন উপলক্ষে রোববার জাতির সামনে বিভিন্ন বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি। এ সময় তিনি বলেন, অর্থনীতি এখন অনেকটা স্থিতিশীল, আইন শৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি ঘটেছে। আমরা যখন দায়িত্ব গ্রহণ করি, বাংলাদেশ তখন সম্পূর্ণ অরক্ষিত একটা দেশ। এই সময় ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে অহেতুক আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছে। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী দুঃশাসনের 15.5 বছরে যেসব মানুষ গুম খুনের শিকার হয়েছেন তার প্রত্যেকটি ঘটনার বিচার নিশ্চিত করা হবে। জুলাই আগস্ট গণহত্যার বিচারের জন্য আন্তর্জাতিক আদালতেরও শরণাপন্ন হবে তার সরকার। প্রতিটি হত্যার বিচার আমরা করবই। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি, তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন সরকার প্রধান। পাশাপাশি বিভিন্ন বিষয়ে সংস্কারের গুরুত্বের কথাও মনে করিয়ে দেন তিনি। আমি নিশ্চিত নই সংস্কার প্রস্তাব সমূহ বাস্তবায়নের সুযোগ আমরা কতটুকু পাব, তবে আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও জানান অধ্যাপক ইউনূস। দ্রব্যমূল্য নিয়ে আমাদের কোনো লুকোছাপা নেই। মূল্যস্ফীতির পূর্ণ তথ্য জনগণের সামনে তুলে ধরা হচ্ছে। মূল্যস্ফীতি রোধে উচ্চ সুদের হার নির্ধারণ সহ একাধিক নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে শস্য আমদানিতে এলসি সীমা অপসারণ এবং সরবরাহ চেইন সংক্ষিপ্ত করা। গেল 1.5 দশকে বিদেশে পাচার হওয়া দেশের অর্থ ফিরিয়ে আনতে সরকারের আন্তরিক প্রচেষ্টার কথাও জানান প্রধান উপদেষ্টা। প্রতি বছর দেশ থেকে 12 থেকে 15 বিলিয়ন ডলার পাচার করেছে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থনের কথা জানিয়েছে যুক্তরাজ্য। রোববার দেশটির ইন্দো প্যাসিফিক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট প্রধান উপদেষ্টার সাথে দেখা করে এ সমর্থনের কথা জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী দেশ থেকে পাচার হয়ে যাওয়া বিলিয়ন বিলিয়ন ডলার দেশে ফিরিয়ে আনার উদ্যোগেরও প্রতি সমর্থনের কথা জানিয়েছেন। যুক্তরাজ্যের এই সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের হিসাবে শেখ হাসিনার আমলে দেশ থেকে বছরে গড়ে 12 বিলিয়ন ডলার করে পাচার হয়েছে।
বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রূপরেখা ঘোষণা করবেন বলে আশা করছে যুক্তরাজ্য। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে এমনটাই জানিয়েছেন দেশটির প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। আর পররাষ্ট্র উপদেষ্টা জানান, চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়া শেষ হয়েছে, তবে কবে যাবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। বিস্তারিত নাহিদ সিরাজি নিম্মির প্রতিবেদনে। দুদিনের ঢাকা সফরে রোববার সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। ব্রিটিশ মন্ত্রী বলেন, রাজনীতিতে সব দলের সমান অংশগ্রহণ চান তারা। একই সাথে শান্তি শৃঙ্খলা ও আইনের শাসন প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি। বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, নির্বাচনের প্রস্তুতি সহ গণতন্ত্র পুনরুদ্ধার প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়েছে যুক্তরাজ্য, তবে আওয়ামী লীগকে ফেরানো নিয়ে কোনো আলোচনা হয়নি। নির্বাচন নিয়ে তাদের কোনো আগ্রহ নেই, তাহলে তো এটা সঠিক কথা বলা হবে না। অবশ্যই তারা জানে, কিন্তু তারা আমাদের সাথে কোঅপারেট করতে আগ্রহী। তারা বরং জানতে চেয়েছে যে কীভাবে তারা আমাদেরকে সহায়তা করতে পারে। চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়া শেষ হয়েছে বলে জানান উপদেষ্টা। ভিসার ব্যাপারে আমরা হেল্প করেছি, আমরা চাই যে উনি যেতে পারুক, কারণ ওনার চিকিৎসা হোক। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর বিমানবন্দর থানায় সজীব হত্যা চেষ্টা মামলায় দেশ টিভির এমডি ও অ্যাটকোর মহাসচিব আরিফ হাসানের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। অভিযোগ রয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সজীব গুলিবিদ্ধ হন আরিফ হাসানেরই ইন্ধনে। বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান। বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক এবং অ্যাটকোর মহাসচিব আরিফ হাসানকে হত্যা চেষ্টার মামলায় আদালতে তোলা হয় রোববার দুপুরে। অধিকতর তদন্তের জন্য এ সময় 3 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের শুনানি শেষে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, ওইখানে আপনাকে পুলিশ গ্রেফতার করে রিমান্ডের প্রার্থনা করে। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 3 দিনের রিমান্ড কথা শুনে 2 দিন রিমান্ড মঞ্জুর করেন। এর আগে দেশ ত্যাগে নিষেধাজ্ঞার পরেও শনিবার ওমরা পালনের উদ্দেশ্যে পালানোর সময় বিমানবন্দর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সরকারকে আর্থিক সহ বিভিন্ন ধরনের সহযোগিতা করার অভিযোগ রয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বান্ধবী অ্যাডভোকেট তৌফিকা করিমের ঘনিষ্ঠজন এই আরিফ হাসানের বিরুদ্ধে। গত 19 জুলাই বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিমানবন্দর এলাকায় গুলিবিদ্ধ হয় 9ম শ্রেণীর ছাত্র সজীব। এ ঘটনায় সজীবের বাবা বাদী হয়ে ঢাকা উত্তর সিটির অপসারিত মেয়র আতিক ও আরিফ হাসান সহ 15 জনকে আসামি করে বিমানবন্দর থানায় একটি হত্যা চেষ্টা মামলা করেন। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। পাচার করার টাকায় কানাডায় বাড়ি কেনা ও সংস্কার বাবদ প্রায় 33 কোটি টাকা খরচ করেছেন দেশ টিভির এমডি ও অ্যাটকোর মহাসচিব আরিফ হাসান। দুদক ও বিএফআইইউর প্রতিবেদন বলছে, আরিফ শুধু কানাডাতেই পাচার করেছেন 500 কোটি টাকা। ঋণ জালিয়াতি ও প্রতারণার অভিযোগও আছে তার বিরুদ্ধে। বিস্তারিত জানাচ্ছেন মানিক শিকদার। কানাডার অন্টারিও প্রদেশের রাজধানী টরন্টোর নর্থ ইয়র্কে 82 হলিউড এভিনিউয়ের 6000 স্কোয়ার ফিটের এই বাড়িটির প্রকৃত মালিক দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান। দেশ থেকে পাচার করা টাকায় কেনা বাড়িটির বাজার মূল্য বাংলাদেশি প্রায় 24 কোটি টাকা। 2019 সালের 27 সেপ্টেম্বর বাড়িটির দলিলে আরিফের স্ত্রী এমিলি ফয়েজ ও স্থানীয় বাসিন্দা সুফিয়া চৌধুরীর নাম উল্লেখ আছে। বাড়িটি কেনার পর সংস্কার ও সাজসজ্জা বাবদ খরচ হয় 8 কোটি 70 লাখ টাকা। দুর্নীতি দমন কমিশন, দুদক ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ এর প্রতিবেদন অনুযায়ী 2009 সাল থেকে 2020 সাল পর্যন্ত কানাডায় 500 কোটি টাকা পাচার করেন আরিফ হাসান।
অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স এডকোর কার্যনির্বাহী কমিটির মহাসচিব আরিফ হাসানের 15টি ব্যাংক হিসাবে থাকা 341 কোটি 1,21,742 টাকা জব্দের আদেশ দেয় সুপ্রিম কোর্ট। দুদকের আবেদনের প্রেক্ষিতে গত বছরের 12 জুলাই শুনানি শেষে ওই আদেশ দেয়া হয়। দুদকের প্রতিবেদন অনুযায়ী আরিফ হাসান 2011 সাল থেকে 2018 সাল পর্যন্ত সন্দেহজনকভাবে 6 বার তার পাসপোর্ট পরিবর্তন করেন। তার 128 কোটি 7,17,888 টাকার সম্পদ অর্জনের সঙ্গে আয়ের কোনো মিল নেই। তথ্য অনুযায়ী দুর্নীতি অনিয়মের মাধ্যমে ঢাকার মহাখালী ন্যাশনাল ব্যাংক থেকে হাসান টেলিকমের নামে 335 কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদক অনুসন্ধানে প্রমাণিত হয়েছে। শেখ হাসিনার আমলে সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সহযোগিতায় এডকোর পরিচালক বনে যাওয়া আরিফের বিরুদ্ধে নারী কেলেঙ্কারিরও অভিযোগ আছে। আরিফের উত্থান ও অর্থ পাচারের সঙ্গী ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বান্ধবী অ্যাডভোকেট তৌফিকা করিম। তাকে দেশ টিভির চেয়ারম্যান করেছিলেন আরিফ। আওয়ামী লীগ সরকারের পতনের পর ভোল পাল্টে নিজেকে নির্যাতিত হিসেবে উপস্থাপন করেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার কাছাকাছিও পৌঁছে যান নানা কৌশলে। দুদকের মামলা থেকে দায়মুক্তি পান, তবে শেষ রক্ষা হয়নি অর্থ পাচারকারী আরিফের। ধরা পড়েছেন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। জুলাই আগস্টের গণহত্যা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক 10 মন্ত্রী, 2 উপদেষ্টা, অবসরপ্রাপ্ত বিচারপতি ও সাবেক সচিবসহ মোট 14 জনকে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হবে কাল। চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল আজ এ আদেশ দেন। বর্তমানে অন্য মামলায় গ্রেপ্তার হয়ে এরা সবাই কারাগারে রয়েছেন। রোববার গণমাধ্যমে বিষয়টি জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। গ্রেপ্তার আসামিরা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপুমণি, রাশেদ খান মেনন সহ 14 জন। এর আগে গত 17 অক্টোবর শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয়। সরকারের উপর মহলের আশ্বাসের পরও চিকিৎসা ব্যবস্থা নিয়ে এখনও ক্ষুব্ধ জুলাই বিপ্লবে আহতরা। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে চিকিৎসাধীনরা বলছেন, আগের চেয়ে অবস্থার উন্নতি হলেও সেবার মান সন্তোষজনক নয়। তবে এসব নিয়ে কথা বলতে রাজি হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন মাহিলা ইসলাম। জুলাই বিপ্লবের স্বৈরাচার পতনের পর দেশ নতুন উদ্যমে এগিয়ে চললেও এখনও স্থবির এক বুক স্বপ্ন নিয়ে বিপ্লবে অংশ নেয়া শরীফুল ইসলামের জীবন। বিপ্লবের পর থেকেই জাতীয় অর্থোপেডিক হাসপাতালে জীবনের সঙ্গে তার যুদ্ধ। এইখানে আমার নার্ভে ইঞ্জেকশন দিছে, এখনও লাল আসছে। ব্রাদার নাই, কী হয়েছে? তো একজন আসছে বলেছে, কী হয়েছে আপনার? তা আমি বললাম, আপনি কে? আমি ব্রাদার। আমি বললাম, আপনার তো ড্রেসই নেই। তো ড্রেস ছাড়া আমি ব্রাদার মানে তো ড্রেস আছে, সিস্টার মানে নার্সের ড্রেস আছে, তো ড্রেস তো দেখি না। না তো যাই হোক, আমি বললো যে আমি কী করবো, বলে না অসুবিধা নেই, আপনি রেবে হাতটা রাখেন। চলে গেল। বলছিলেন নিজের কষ্টের কথা। সরকারের সর্বোচ্চ মহলের আশ্বাসের পরও চিকিৎসা ব্যবস্থা নিয়ে নিজের ক্ষোভ জানালেন তিনি। ফর্মালিটিও মেনটেন হয়েছে এবং নার্সরাও চেষ্টা করতেছে, কিন্তু ওইখান থেকে যদি ভুল ওষুধ দেয়, ইঞ্জেকশন দেওয়া দেয়, ট্যাবলেট খাবো কি দিয়ে, ওই আইসিইউতে যদি আমার ওষুধ রেখা দিয়ে, যদি স্যালাইন রেখা দিয়ে, যদি নার্ভের ইঞ্জেকশন যদি শরীরে দিয়ে দেয়, তাহলে ওইখানের ওই ভুল চিকিৎসা ভুল এবং চেষ্টা তদবির এবং ডিউটিরত যে আছে সে নাই। সেবার অভাবে হাসপাতালের বিছানা ছেড়ে রাজপথ পর্যন্ত নামতে হয়েছে তাদের। সুচিকিৎসার দাবি জানাতে যেতে হয়েছে সচিবালয়ে। অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানালেন কেউ কেউ। সুচিকিৎসা বলতে আমার ফিজিক্যালি, মেন্টালি থেকে শুরু করে পরিপূর্ণ সুস্থ হওয়া পর্যন্ত যতটুকু ট্রিটমেন্ট আপনারা দিতে পারবেন, এটা আপনারা নিশ্চিত করবেন। আমাদের যে এই মেডিকেলে যে ডাক্তাররা আছেন, আসলে আলহামদুলিল্লাহ এরা অনেক ভালো। এরা বলতেছে ট্রিটমেন্ট আমাদেরকে দিবে, তো দেরি করে। আহতরা বলছেন, কোনো রাজনৈতিক বা ব্যক্তি স্বার্থ হাসিল নয়, তারা চান সুচিকিৎসা আর পুনর্বাসন। আজকে আমরা কোনো কারো স্বার্থের জন্য কোথাও যাইনি। আজকে আমরা গেছিলাম, যেমন মনে করেন আমাদের আন্দোলন, এখান থেকে আন্দোলন যেটা হয়েছে আমরা নিঃস্বার্থের জন্য, আমাদের চিকিৎসার জন্য, আমাদের গেজেট করে যাতে আমাদের একটা সম্মানিত কার্ড দেওয়া হোক। এই বিষয়ে কর্তব্যরত চিকিৎসক কোনো কথা বলতে রাজি হননি।
হাসপাতালের কর্মচারীরা অবশ্য দাবি করেছেন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সেবা দিয়ে যাচ্ছেন তারা। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও আমলাতান্ত্রিক অদক্ষতায় বৈশ্বিক ব্যবসায়িক ও অর্থনৈতিক নানা সূচকে পিছিয়ে বাংলাদেশ, যা বিদেশি বিনিয়োগকে নিরুৎসাহিত করছে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। দেশের ব্যাংক খাতের সংকট উত্তরণে কেন্দ্রীয় ব্যাংককে আরও বাস্তবভিত্তিক নীতি গ্রহণের পরামর্শ দেন তারা। ঘুষ ও দুর্নীতির মাত্রা কমাতে রাজস্ব খাতে পুরোপুরি অটোমেশনেরও তাগিদ তাদের। তহিদুর রহমানের রিপোর্ট। ব্যবসায়িক প্রতিযোগিতার ক্ষেত্রে সংস্কার নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গোল টেবিল আলোচনা। সিপিডি বলছে বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতা সূচক ও সহজে ব্যবসা করা যায় অর্থাৎ ইজ অব ডুইং বিজনেস সূচকে এখনও তলানিতে বাংলাদেশের অবস্থান। দুর্নীতি, দুর্বল আমলাতন্ত্র, উচ্চ রাজস্ব হার সহ জলবায়ু পরিবর্তনের ঝুঁকির কারণে এসব সূচকে এগুতে পারছে না বাংলাদেশ। It is limited access to financing, inadequate infrastructure, policy instability, high tax rate. বছরে যে 20-25 লাখ টাকা ঘুষ দেই সেটার কোনো প্রুফ থাকে না, তো ওইটার উপরে আবার আরেকটা 30% আমাকে আবার ফাইন করে দেয় যে ঘুষ কেন দিচ্ছেন, ওইটার জন্য আবার একটা ঘুষ দিতে হয় যে ওই 30 লাখ টাকা কম নিব, তো ওইটার জন্য আরেকটা ঘুষ দেন আর কি। তো এই ঘুষের উপরে ঘুষ চলে আর কি আমাদের দেশে। ব্যবসায়ী প্রতিযোগিতা না ফেরার জন্য বিগত হাসিনা সরকারের রাজনৈতিক দুর্বৃত্তায়নকেও দায়ী করেছেন ব্যবসায়ী নেতারা। A criminalized politics can get all the reform done for you. It is also wrong expectation. ব্যাংকিং খাতের সংকট এবং মূল্যস্ফীতির জন্য বাংলাদেশ ব্যাংকের কিছু নীতির সমালোচনা করেছেন এফবিসিসিআই এর এই সাবেক সভাপতি। So if central bank undertake all the responsibility of the inflation to reduce, I think they are living in the fool's paradise. এ অবস্থায় রাজস্ব আহরণ বৃদ্ধি এবং ব্যবসায়িক খাতে অটোমেশন নিশ্চিত করার তাগিদ দেন বক্তারা। বছর শেষে ফাইন্যান্সিয়াল ইয়ার চেঞ্জ করার পর হঠাৎ আমাকে বলা হলো যে ট্যাক্স রেট চেঞ্জ হয়ে গেছে। ক্যান ইউ ইমাজিন? এটা সত্যি কথা, পৃথিবীর আর কোনো দেশে নেই। প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী প্রয়োজনীয় সংস্কারের কথা বলেন। বিজনেস কম্পিটিটিভনেস, বিজনেস প্রসেসেস, it's about getting things done, it's about dynamism, it's about energy. কারিগরি শিক্ষা প্রসারের মাধ্যমে বেকারত্ব কমানোর তাগিদ দেন বক্তারা। 2 থেকে 3 বছরের মধ্যে বা 4-5 বছরের মধ্যে সে কোনো জব পাচ্ছে না। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। 1 বছরের ব্যবধানে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে প্রায় দ্বিগুণ। রমজানে শুল্ক কমছে খেজুরে, সয়াবিন ও পাম অয়েলের দাম নাগালে রাখতে চায় সরকার। আমন্ত্রণ আবারও রাতের 21 সংবাদে। গত 1 বছরের ব্যবধানে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। রোববার বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে গত সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে 2,84,977 কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ। গত ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল 1,45,633 কোটি টাকা। গত সেপ্টেম্বরে মোট ঋণের স্থিতি ছিল 16,82,822 কোটি টাকা। এর মধ্যে 16.93% খেলাপিতে পরিণত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে, নিয়ন্ত্রক সংস্থার জ্ঞাতসারে এতদিন বিভিন্নভাবে খেলাপি ঋণের তথ্য গোপন করা হতো, কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের পর সে সুযোগ বন্ধ হয়েছে। সেই সঙ্গে খেলাপি ঋণের সংজ্ঞা আন্তর্জাতিক মানের সঙ্গে সঙ্গতিপূর্ণ করায় খেলাপি বেড়েছে। রমজান সামনে রেখে খেজুরের উপর শুল্ক কমানো হবে, সেই সাথে সয়াবিন ও পাম অয়েলের দাম কমাতে ব্যবস্থা নেওয়ার কথাও জানান জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। স্বর্ণ চোরাচালানে কোনো এয়ারলাইন্স জড়িত হলে সেটিকে নিষিদ্ধেরও হুঁশিয়ারি দেন এনবিআর চেয়ারম্যান। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। বিমানবন্দরে এসে যাত্রীরা যেন অযথা হয়রানি না হন এবং তারা যেন তাদের প্রাপ্য সেবাটা পেতে পারেন, সেজন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস এলাকায় বসেছে হেল্প ডেস্ক, যা উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। পরে সাংবাদিকদের সাথে এ বিষয়ে কথা বলেন তিনি। যাত্রীরা যাতে নির্বিঘ্নে সেবা পেতে পারেন, আমাদের যতটুকু সীমিত সামর্থ্য আছে তার মধ্যে আমরা সবগুলোকে ওপেন করেছি। আসছে রমজানে পেঁয়াজ ও চিনির দাম যাতে সহনশীলতার মধ্যে থাকে সেদিকে সর্বোচ্চ জোর দেয়া হবে।
খেজুর ও ভোজ্য তেলের দাম কমাতে আমদানি শুল্ক কমানোর কথাও জানান এনবিআর চেয়ারম্যান। আমরা সয়াবিন তেলের উপরে প্রথম পর্যায়ে 5% প্রত্যাহার করেছিলাম, 10% ছিল। এটাও আমরা হয়তো খুব অচিরেই বাকি যে 10% আছে তার মধ্যে আরও 5% প্রত্যাহার করে নেব। খেজুরের ডিউটিও আমরা প্রত্যাহার করার জন্য উদ্যোগ নিয়েছি। পেঁয়াজের ক্ষেত্রে 2 দফা আমরা ডিউটি প্রত্যাহার করেছি। দেশে স্বর্ণের চোরাচালান রোধে দায়ী এয়ারলাইন্সের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেন আব্দুর রহমান। আমরা কঠোর আইন করব যে সকল এয়ারক্রাফটের বডির ভিতরে করে স্বর্ণ চোরাচালান হয়, একেবারে আলাদা করে মেকানিজম করে সেই সকল এয়ারক্রাফটগুলোকে আমরা নিষিদ্ধ করব। নির্বিঘ্নে যেন আয়কর পরিশোধ করা যায়, কর দেওয়ার প্রক্রিয়াকে সহজ ও সরল করা হয়েছে বলে জানান জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান। ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে ট্যাক্স জমা দিতে চান তাদের ক্ষেত্রে 1.6% চার্জ করা হতো, এটাও আমরা দূর করে দিয়েছি। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। নকল মানহীন প্রসাধনী পণ্য ব্যবহারে দেশে দিন দিন ত্বকের ক্যান্সার সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন ভোক্তারা। মানহীন পণ্য বন্ধে বিএসটিআই ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালালেও কমছে না ভেজাল পণ্যের দৌরাত্ম্য। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন অভিযান আরও বাড়ানো এবং ভোক্তার সচেতনতার মাধ্যমে কমাতে হবে নকল প্রসাধনী পণ্য। তৌহিদুর রহমানের রিপোর্ট। চাহিদা বাড়ায় বিদেশ থেকে আমদানির পাশাপাশি দেশেও বাড়ছে প্রসাধনী পণ্যের উৎপাদন। তবে এখনও বাজারে দেদারসে বিক্রি হচ্ছে নকল এবং ভেজাল পণ্য। চকবাজার ও মৌলভীবাজার এবং কেরানীগঞ্জের নানা প্রান্তে বিক্রি হচ্ছে এসব নকল পণ্য। বাজারে কোরিয়ান বিউটি, চাঁদনি, হুরেইন, ব্ল্যাক স্পা নামের ক্রিম নকল হচ্ছে বেশি। আবার পাকিস্তান ও কাশ্মীরের কিছু পণ্যের নামেও নকল পণ্য তৈরি হচ্ছে এখানে। অনেক সময় প্রোডাক্টসগুলো থাকে না যেগুলো রিয়েল অরিজিনাল কোনো কিছু দিয়ে বানানো হচ্ছে না, যেটা পুরো টোটালি ফেক জিনিস থেকে বানানো হচ্ছে। এসব ভেজাল পণ্য ব্যবহারের কারণে খোদ রাজধানীতেই বাড়ছে স্কিন সংক্রান্ত রোগীর সংখ্যা। বাড্ডার তরুণী রিপা একটু সৌন্দর্যের আশায় নকল পণ্য ব্যবহার করেন। এতে তার ত্বকের উজ্জ্বলতা তো আসেই নেই, উল্টো আরও ক্ষতি হয়েছে। রিপার মতো মগবাজারের তানিয়েও নকল ক্রিম ব্যবহার করায় ত্বকের মারাত্মক ক্ষতি হয়। অনেক আগে স্কিন শাইন দিতাম, স্কিন শাইন দেওয়ার পরে রোদের ভিতরে যাওয়া যেত না, পরে লতা দিছিলাম। স্কিন শাইন ব্যবহার করি কিন্তু আমার মুখ ফর্সা হয়েছে, উজ্জ্বল হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে 2020 সালে স্কিন ক্যান্সারে আক্রান্ত হয়ে বাংলাদেশে অন্তত 850 জন মানুষ মারা যান। না বুঝে কিন্তু আমরা অনেক সময় দেখা গেছে যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করছি, বন্ধ করছি, ভালো রেজাল্ট পাচ্ছি না, আবার আরেকটা ইউজ করছি। সো ডিফারেন্ট প্রোডাক্ট ইউজ করে আমরা স্কিনের অনেক ক্ষতি করে ফেলছি। নকল ভেজাল পণ্য বন্ধে বিএসটিআই সহ সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বিভিন্ন সময় অভিযান চালিয়েছে। অভিযানে কেরানীগঞ্জের সামেদ কসমেটিক সহ যাত্রাবাড়ির মমতাজ ফুড অ্যান্ড বেভারেজের বিরুদ্ধে দেশি বিদেশি প্রসাধনী কোম্পানির পণ্য নকলের অভিযোগ রয়েছে। 23-24 অর্থ বছরে 81টা মোবাইল কোড করা হয়েছে এই অবৈধ কসমেটিক পণ্যের উপরে। 98টা মামলা দায়ের করা হয়েছে, 37,10,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে, একটা প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে এবং একজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এই কার্যক্রম আমরা প্রতিনিয়তই আমরা এই কাজ করছি। নারকেল তেল, হ্যান্ড ওয়াশ, লিকুইড ক্লিনার সহ মশার কয়েল নকলেরও অভিযোগ আছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। মৌসুমের শুরুতেই বগুড়ায় বীজ আলুর চরম সংকট দেখা দিয়েছে। বিএডিসির ডিলার আর বিভিন্ন কোম্পানির কাছে ধর্ণা দিয়েও কৃষকরা পাচ্ছে না বীজ আলু। এদিকে দাম ভালো পাওয়ায় এবার আগাম আলু চাষে ঝুঁকেছেন গাইবান্ধার কৃষকরা। বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদ ও গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আমন ঘরের তোলা ও কাটা শেষ পর্যায়ে। একই জমিতে আবাদ করা হবে আগাম জাতের আলু। চলতি সপ্তাহের মধ্যে পুরো দমে শুরু হবে আলু রোপণ। এমন সময় বগুড়ার সিন্ডিকেটের কবজায় আলু বীজ, ফলে স্থানীয় বাজারে বীজের কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। ডিলার ও ব্যবসায়ীদের কাছে ধর্ণা দিয়েও মিলছে না আলু বীজ। চড়া দামে বীজ আলু বিক্রি করতে এরই মধ্যে তৈরি হয়েছে সিন্ডিকেট। কোনো ডিলার তাদের দোকান বন্ধ রাখছে। বীজ নিতে এসে ফিরে যেতে হচ্ছে কৃষকদের। এরই মধ্যে দাম বাড়িয়ে দিয়েছে আলু বীজ সিন্ডিকেট। নির্ধারিত দামের চেয়ে প্রতি বস্তা 1 থেকে 1,500 টাকা বেশি নেয়ার অভিযোগ উঠেছে। সরকারি রেট তো হলো
3,000 টাকা বস্তা, এরা নিচ্ছে হলো 4,500 টাকা। যৌথ বাহিনী যারা আছে আমরা আলুর উপর কোনো অভিযান দিচ্ছি না। তবে ডিলারদের দাবি চাহিদার চেয়ে বরাদ্দ কম। তারা দুষছেন সাব ডিলারদের। আগেই আমাদের কাছে কিছু অল্প কিছু টাকা দিয়ে বুকিং করতে, এইগুলো বুকিং করা আমরা এই আলুগুলো দিচ্ছি আগে। সকালে নিয়ে যাচ্ছি, যেগুলো আমি পাইছি অলরেডি, এই যে কৃষক আছে তারা বলবে কয় টাকা করে বিক্রি করছে, তাদেরকে সাথে সাথে মেমো করে আমি তাদেরকে এবার সবগুলো কোম্পানির আলু ছিল, যার কারণে এই আলুর চাহিদাটা আমাদের কাছে যে সাপ্লাইগুলো নিয়ে গেছে, যাওয়ার পরে তারা বেশি দামে বিক্রি। এবছর বগুড়ায় আলু বীজ চাহিদা 62,000 টন, বিএডিসির কাছে আছে 5,000 টন। বেসরকারি কোম্পানি তাদের ডিলারদের দিয়েছে 3200 টন বীজ আলু। গত 2 বছর থেকে ইন্ট্রোডিউস করছে, এখন আমরা ওই পরিমাণে বীজ পৌঁছাতে পারিনি যে পর্যন্ত দিলে বগুড়ার কৃষকদের সমস্ত রিকোয়ারমেন্ট পূর্ণ। এদিকে গাইবান্ধায় কৃষকরা আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। এসব আলু 55 থেকে 60 দিনের মধ্যে উত্তোলন করে এবছরেও ভালো দাম পাওয়ার আশায় কৃষকরা। আশা করি যে এবারও আমরা আলুতে ভালো দাম পাবো। প্রায় সব জমিতেই আমরা বাড়ির আনাচে কানাচে সব জায়গাতেই আলু লাগাই। বীজ সংগ্রহ ও আলু সংরক্ষণের বিষয়ে তদারকি করছে জেলা কৃষি বিভাগ। অনেকটাই নিশ্চিতভাবে বলতে পারি যে এই লক্ষ্যমাত্রা অর্জন করেও অনেক বেশি আলু চাষ হবে। আগাম আলুর পর একই জমিতে ভুট্টা, সরিষা সহ অন্যান্য রবি শস্য আবাদ করবে কৃষকেরা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছে আরেকটা সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। সংঘাতের মধ্যে মণিপুরে ফের কারফিউ, ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে। বিসিবি ও বাফুফের আর্থিক কেলেঙ্কারি খতিয়ে দেখবে মন্ত্রণালয়, শিগগিরই পরিচালক নিয়োগ। আমন্ত্রণ আবারও রাতের 21 সংবাদে। বাংলাদেশে নারী উদ্যোক্তাদের জন্য সুযোগ সুবিধা কম, তাই তাদেরকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলা দরকার। রোববার সকালে ব্র্যাক ইউনিভার্সিটিতে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের অর্থায়নে পরিচালিত একাডেমি ফর উইমেন এন্টারপ্রেনার্স AWE ট্রেনিংয়ের সার্টিফিকেট বিতরণীতে এ কথা বলেন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোল্ডিন। নারী উন্নয়ন ও অর্থনৈতিক ক্ষমতায়ন এই প্রশিক্ষণের লক্ষ্য বলেও দাবি করেন বোল্ডিন। AWEর পক্ষ থেকে 90 জন উদ্যমী নারী উদ্যোক্তাদের সার্টিফিকেট দেয়া হয় অনুষ্ঠানে। পুরস্কার বিতরণীর পাশাপাশি আয়োজনে ছিল মেলা এবং প্রদর্শনীও। রংপুরে আমিও জিততে চাই শীর্ষক ক্যাম্পেইন উপলক্ষে আলোচনা অনুষ্ঠান হয়েছে। সকালে রংপুরে USAIDর অর্থায়নে ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে আমিও জিততে চাই ক্যাম্পেইনের আওতায় যুব কর্মসংস্থান, প্রত্যাশা ও সুপারিশ শীর্ষক নীতি আলোচনায় বক্তারা বলেন, এই যুগে দেশের কর্মক্ষেত্র ও পৃথিবীতে কী ধরনের দক্ষতাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সে বিষয়ে জ্ঞান রেখে তরুণদের নিজেকে উপযোগী করে গড়ে তুলতে হবে। নিজের মেধা, আত্মবিশ্বাস ও কারিগরি শিক্ষার মাধ্যমে বেকারত্ব দূরীকরণ সম্ভব। বক্তব্য দেন রংপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ডক্টর মাকফুর হোসেন রিপন, রংপুর সুশাসনের জন্য নাগরিকের সভাপতি খন্দকার ফখরুল আনাম সহ আরও কয়েকজন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আর্থিক কেলেঙ্কারি থাকলে আইনি ব্যবস্থা নেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সমস্যার সমাধানে শিগগিরই ক্রীড়া সংস্থাগুলো সংস্কার করে বিসিবিতে নতুন পরিচালক নিয়োগ দেওয়া হবে বলেও জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এছাড়া বাংলাদেশ সাউথ এশিয়ান গেমসের আয়োজক হতে ইচ্ছুক বলে জানান ক্রীড়া উপদেষ্টা। পারভেজ খোকনের রিপোর্ট। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে কিছুটা অগোছালো অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্বীকার করেন, জোড়াতালি দিয়ে চলছে বিসিবি। ফেডারেশনগুলো পুনর্গঠনের কার্যক্রম চলমান আছে। অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে গণমাধ্যমের মুখোমুখি হন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিসিবি প্রসঙ্গে কথা বলেন তিনি। আইসিসির যেই ফ্রেমওয়ার্ক আছে তার মধ্যে থেকে নিয়মতান্ত্রিকভাবে আমরা বিসিবিতে পরিবর্তনটা এনেছি এবং এটা বাস্তব যে জোড়াতালি দিয়ে চলছে, কারণ অনেক ডিরেক্টররা এখন নেই এবং কিভাবে নতুন ডিরেক্টর বা আমরা যেই বিসিবির গঠনতন্ত্র আছে তার ভিত্তিতে নতুন ডিরেক্টরদেরকে আমাদের নিতে হবে।
স্টেডিয়ামগুলোর অধীনে থাকা দোকানগুলো নিয়ে অনিয়ম বন্ধ করতে নতুন কমিটি করার কথা জানান তিনি। 4-5টা চুক্তি হয়ে গেছে এক একটা দোকানে এবং বারবার হাত বদল হতে হতে সেটার ভাড়া দেখা যাচ্ছে সরকার পায় 7-8 হাজার, কিন্তু আসল ভাড়া 2 লাখের কাছাকাছি। সেই জায়গাগুলোতে আমরা পরিবর্তন আনার জন্য আমরা একটা কমিটি করেছিলাম এনএসসি থেকে। সেই কমিটির প্রস্তাবনা দাখিল হবে বলে আমি জানতে পেরেছি এবং সেই প্রস্তাবনার ভিত্তিতে আমরা সেগুলোর একটা ব্যবস্থাপনার সিদ্ধান্ত নেব। গত 15 বছরে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান উপদেষ্টা। আর্থিক কেলেঙ্কারির যদি কোনো পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে নির্দেশনা দেয়া আছে। 30 ডিসেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এই লক্ষ্যে 3টি স্টেডিয়ামে কয়েক কোটি টাকার সংস্কার কাজ করছে ক্রীড়া মন্ত্রণালয়। পারভেজ খোকন, 21 টেলিভিশন। শেষ করছি রাতের 21 সংবাদ। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। নির্বাচনী সংস্কার হয়ে গেলে রোডম্যাপ, বললেন প্রধান উপদেষ্টা। ভারতের কাছে ফেরত চাওয়া হবে হাসিনাকে। অন্তর্বর্তী সরকারকে যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন, জাতীয় ঐক্যের রূপরেখা তুলে ধরার প্রত্যাশা। দেশ টিভির এমডি আরিফ শুধু কানাডায় পাচার করে 500 কোটি টাকা, রয়েছে প্রতারণার অভিযোগ। জুলাই আগস্ট গণহত্যা মামলা, সাবেক 10 মন্ত্রীসহ 14 জনকে কাল তোলা হবে ট্রাইব্যুনালে। রাজনৈতিক দুর্বৃত্তায়নে অর্থনৈতিক সূচকে পিছিয়ে বাংলাদেশ, কেন্দ্রীয় ব্যাংককে বাস্তবভিত্তিক নীতি গ্রহণের পরামর্শ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।